চলে যাওয়ার পরই আমি আর দেরি করলাম না, বাচ্চাদের স্কুলে পাঠিয়ে দিয়ে বাসার কাছে এক সুপরিচিত ওমেন্স জিমে গিয়ে ভর্তি হলাম। একজন অভিজ্ঞ ট্রেনারের সাথে কথা বলে আমার পোস্টপার্টাম ওয়ার্কআউট আর পার্সোনাল ডায়েট চার্ট বানিয়ে নিলাম। বাড়ি ফিরে এসে প্রথমে রান্না করে তেল মশলাদার খাবারের পসরা বন্ধ করে দিলাম। নিজের জন্য প্রোটিন, শাকসবজি, ফলমূল আর পর্যাপ্ত পানির এক সুনির্দিষ্ট ডায়েট শুরু করলাম। তেলে ভাজা জিনিস, অতিরিক্ত চিনি কিচ্ছুই খাবো না। দেখতে দেখতে সময় গড়াতে লাগলো। প্রথম শাহিন ভাবছিল আমি 2-1 দিন পর ক্লান্ত হয়ে আগের রূপেই ফিরে যাব, কিন্তু যখন দেখলাম আমি প্রতিদিন নিয়ম করে জিমে যাচ্ছি, মিষ্টি আর প্রসেস ফুড এক ফুটটাও ছুঁয়ে দেখছি না, তখন সে বাধ্য হয়ে বাহিরের হোটেল আর ক্যাফে থেকে সকালের নাস্তা সারা শুরু করলো। সায়নের অভ্যাসে পরিণত হলো বাহিরে তেলের পরোটা, ভাজা পোড়া আর ক্যাফে রিচ ফুড খাওয়া। রিমিও আর তার পিছু পিছু সকালের সুষম নাস্তা বা গ্রিন টি নিয়ে দাঁড়িয়ে থাকে না। 2 মাস পর পরিবর্তনটা এলো অলক্ষেই, কিন্তু ভীষণ স্পষ্ট হয়ে। একদিন সকালে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে সায়ন তার আগের একটি শার্টের বুতাম লাগাতে গিয়ে থমকে গেল। আয়নার দিকে তাকিয়ে পেটটা আগের চেয়ে বেশ বড় অনেকটাই সামনে চলে এলো। টাইট শার্টের বুতামগুলো যেন ছিঁড়ে বেরিয়ে আসতে চাইছে। 2 মাস ধরে টানা বাহিরের চর্বিযুক্ত আর তেলে ভাজা খাবার খেয়ে সায়নের নিজেরই এবার ভুঁড়ি বেড়ে বেশ খানিকটা মোটা হয়ে গেছে। ডাবল চিন স্পষ্ট হয়ে উঠেছে চেহারায়। ঠিক সেই মুহূর্তে আমি জিম সেশন শেষ করে ঘরে ঢুকলাম। আমার গায়ে ফিটনেস ওয়ার্কআউটের গিয়ার। গত 2 মাসের কঠোর অনুশাসন, সঠিক খাদ্যাভ্যাস আর জিমের ঘাম ধরানোর পরিশ্রমে আমার শরীর থেকে অতিরিক্ত ঝরানো মেদ অনেকটাই ঝরে গেছে। পেটের আলগা ভাব অনেকটাই গায়েব। কালচে দাগ মিলিয়ে গিয়ে ত্বক এখন স্বাস্থ্যোজ্জ্বল আর টান টান। গালের মেস্তার দাগগুলো ম্লান হয়ে যেন এক নতুন আবার ঠিকরে বের হচ্ছে। পুরনো রিমের সেই নায়িকা সুলভ রূপটা যেন এক নতুন আত্মবিশ্বাসের সাথে আবার ফিরে আসছে। আমি সায়নের পাশ কাটিয়ে আলমারি থেকে তোয়ালে নিতে গেলাম। সায়ন স্তব্ধ হয়ে আয়নার দিকে তাকিয়ে রইল। এক পাশে আয়না তার নিজের মেদবহুল ক্লান্ত চেহারা, আর অন্য পাশে আয়নার প্রতিবিম্ব ফুটে উঠেছে এক অনন্য আকর্ষণীয় আর আত্মবিশ্বাসী রিমি। সায়নের মুখের ভাষা যেন এক মুহূর্তে হারিয়ে গেল। সায়ন হঠাৎ রাগে চিৎকার করে উঠলো। সায়ন হঠাৎ চরম উত্তেজনা আর রাগে চিৎকার করে উঠলো, বন্ধ করো এসব রিমি, প্লিজ বন্ধ করো। আমি আর এগুলো একদম নিতে পারছি না। কি হবে তোমার এত রূপচর্চা করে? কাকে দেখাবে তুমি বলো? সায়নের সেই গলার আওয়াজ পুরো ঘর জুড়ে গম গম করে উঠলো। এতদিন সে আমাকে অবহেলা করেছে, বিদ্রুপ করেছে, কিন্তু আজকের চিৎকারটা ছিল তার নিজের ভেতরে গড়ে ওঠা এক তীব্র হীনমন্যতা আর পরাজয়ের সুর। আমি তোয়ালেট একপাশে সরিয়ে ধীরে পায়ে সায়নের মুখোমুখি গিয়ে দাঁড়ালাম। আমার চোখের দৃষ্টিতে তখন কোনো ভয় ছিল না, ছিল আগুনের মতো তেজ। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। বছরের পর বছর জমে থাকা সমস্ত অপমান, কষ্ট আর খুব এক মুহূর্তে ফেটে বের হলো। আমি সায়নের দিকে তাকিয়ে রাগে চিৎকার করে উঠে বললাম, কি হবে তুমি জানো না? আমার এই মোটা শরীরের জন্য তুমি বাহিরে পরক্রিয়া করে বেড়াও। আমি কি কিচ্ছুই বুঝি না তুমি মনে করেছো? এতদিন কথায় কথায় আমাকে আমার শরীর নিয়ে খোটা দিয়েছো, আর আমি বোকার মতো মিষ্টি হাসি দিয়ে সব মুখ বুঝে মেনে নিয়েছি। কিন্তু আমি কি ইচ্ছে করে মোটা হয়েছি? উত্তর দাও। তোমাকে বাবার ডাক শোনানোর জন্য আমি নিজের জীবনের ঝুঁকি নিয়েছি, মৃত্যুর সাথে লড়াই করেছি। আমার কণ্ঠ কাঁপছিল, কিন্তু প্রতিটি শব্দ ছুড়ছিলাম বানের মতো। সায়ন চমকে উঠে কয়েক পা পিছিয়ে গেল। আমি তার আরো কাছাকাছি গিয়ে বলতে লাগলাম, যে মেয়েটা বিয়ের আগে সারাদিন শুধু নিজের রূপচর্চা করতো, মুখে একটা ব্রণ উঠলে সেটা যতক্ষণ না ঠিক হতো ততক্ষণ গলা দিয়ে তার খাবার নামতো না, সকাল 8টা 9টার আগে ঘুম ভাঙতো না, সেই মেয়েটা বিয়ের পর তোমার অফিসের আগে ঘুম থেকে উঠতো।